নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। শুরু করছি আজকের মিড ডে প্রাইম। চোখ রাখবো খবরে। রবিবার শহরে এসে পৌঁছালো রাজ্য বিজেপির ইনচার্জ মঙ্গল পাণ্ডে। তার সঙ্গে আসেন রাজ্য বিজেপির কো ইনচার্জ আশা লেখার। তাদের স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রচুর বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিন কলকাতা বিমানবন্দরে নেমে মঙ্গল পাণ্ডে জানান, আজ আমি স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্যামাপ্রসাদের মতো মহাপুরুষদের জন্মভূমিতে এসেছি। আমি বাংলার মাটিকে নমস্কার করছি। স্বামী বিবেকানন্দের উক্তি, ওঠো জাগো, এগোতে থাকো ততক্ষণ যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারছো। এই উক্তিটাকে মনে রেখে বাংলায় এসেছি। বাংলার মা বোন ভাইদের সহযোগিতা প্রাপ্ত করে ভারতীয় জনতা পার্টি সংগঠন এবং বিচারধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব। এদিন তাকে বিমানবন্দরে ফুলমালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। स्वामी विवेकानंद जी, रविन्द्रनाथ टैगोर जी, नेताजी सुभाष चंद्र बोस, श्यामा प्रसाद मुखर्जी जैसे अनेक महापुरुष के धरती पे आया हूँ। मैं बंगाल की धरती को नमन करता हूँ, मैं बंगाल की धरती को प्रणाम करता हूँ। और स्वामी विवेकानंद जी की वो उक्ति, उठो जागो और तब तक बढ़ते रहो जब तक लक्ष्य को प्राप्त ना कर लो, उनकी उस उक्ति को आत्मसात करके इस बंगाल की धरती पे आया हूँ। और बंगाल की जो माताएं हैं, बहनें हैं, भाई हैं, उन सभी लोगों का स्नेह और सानिध्य प्राप्त करके भारतीय जनता पार्टी के संगठन को और भारतीय जनता पार्टी के विचारों को आगे बढ़ाने का काम करूंगा। নানুর থানার অন্তর্গত সাঁওতা গ্রামের ক্লাস 12-এর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছে নির্যাতিতা গতকাল সকালে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়। বেলা বাড়ার পরেও বাড়ির লোকেরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। খুঁজে না পাওয়ায় নানুর থানায় জানানো হয়। আজ সকালে নাবালিকা মেয়েটি বাড়ি ফিরে আসে এবং বাড়ির লোককে পুরো ঘটনাটি জানায়। সে জানায়, বাড়ি ফেরার সময় রাস্তায় বেশ কিছু যুবক তাকে অন্যত্র কোনো এক জায়গায় নিয়ে গেছিল। সে জায়গাটি বুঝতে পারেনি। আজ ভোরে সে দেখে কিন্নাহারের বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে মেলা বসেছিল সেই মেলা প্রাঙ্গণে সে পড়ে রয়েছে। সে তড়িঘড়ি উঠে বাড়ি চলে আসে। বাড়ির লোকেরা তাকে ওই অবস্থায় দেখে প্রথমে নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পরে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বাড়ির পক্ষ থেকে নানুর থানায় অভিযোগ জানানো হয়েছে, যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। নানুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কালকে বেরিয়েছিল 11টার সময় যে আমরা কোথায় যাবি, বললো কিন্নারে ঠাকুর দেখতে যাব। মা মানে কিন্নারে ঠাকুর দেখতে যাবি, কার সাথে যাবি? বললো আমি শান্তনার সাথে যাব, নতুন গাড়ি কিনেছে, ঘুরতে যাবো ওর সাথে। ঠিক আছে যা, চলে আসিস। তারপরে বিকাল থেকে আমি ফোন করি 4টে সাড়ে 4টের সময়, যে বাড়ি এলি না, এখন এত দেরি হলো? তো বললো জি মা এত দেরি হলো, আমি একটু পরে যাচ্ছি। তাই বললো একটু পরে যাচ্ছি, বলে আমার আসছে, সন্ধ্যা হয়ে গেছে, আসবে মেয়ে আসবে, বাড়িতে কোনো ফোন নাই যে ফোন করব। আমার ভাইপোটাও ছিল না বাড়িতে। তারপরে রাতে বাড়ি এলো, রাতে ফোন করছি 12টার পরে থেকে, ফোন কিন্তু রিং হয়েছে, ফোন রিসিভ করছে না। তারপরে সারা রাতই ফোন করছি, সারা রাত জেগে আছি। সকালবেলায় যখন বাড়ি ফিরে তখন তো সাংঘাতিক অবস্থা, রক্তাক্ত অবস্থা। মানে কী অবস্থা এরকম? তো কালকে বাড়ি ফিরিস না, আর ফোন তুলছিস না কেন? বলছে মা আমাকে মেরো না, আমার কথাটা শোনো। কি বলো? দিয়ে বললো মা আমি কিন্নার থেকে বাড়ি আসছিলাম, কিন্নার থেকে রাত হয়ে গিয়েছিলো আসতে, আমাকে 4টে ছেলে মুখে মাস্ক ছিল, চোখে চশমা ছিল আর মদও খেয়েছিল। ওরা আমাকে হেজলাহেজি করছিল। তারপরে আমাকে পাশে সব জিজ্ঞেস করলো কে এরকম করছে। আমি বললাম আমাকে বিরক্ত করছে, আমি বাড়ি যাবো। ওরা বলেছে না আমার বান্ধবী হয়। তারপরে ওকে নিয়ে গিয়েছে, বলছে মুখে কি দিয়ে দিয়েছে। তারপরে নিয়ে গিয়েছে, তারপরেও কী করেছে ও কিছুই বুঝতে পারে নাই। ভোরবেলায় উঠতে দেখছে আমি সেই জাম্পিংয়ের মধ্যে আমি শুয়ে আছি। তো আমার মেয়েটা এমনি ভালো গ্রামের রিপোর্ট আছে, খুবই গরিব মানুষ, পড়াশোনা করাইছিলাম। এরকম রাস্তাঘাটে যদি মেয়েদের হত্যা করে এরকম অত্যাচার হয়, তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? আমি চাই নিউজকে আর মানবিক অফিসারকে আমরা জানিয়েছি, এটা যেন সঠিক বিচার হয়। আর কোনো মেয়ের প্রতি যেন
যেন এই অবিচারটা না হয়। আমার থানার এটা বুঝতে পারছি, ওর বন্ধু বান্ধবদের সাথে গিয়েছিল, ওরাই বলতে পারবে স্যার, আমরা তা জানি না। যদি ফোনে বলে ক্লিনার, সেটা যদি বোলপুর হয় স্যার, আমরা কি করে বুঝবো? মূর্খ আমরা। সঙ্গে আপনারা যোগাযোগ করেছিলেন? যোগাযোগ করেছিলাম, তাদের ফোন আমাদের নাম্বার, তাদের নাম্বার আমাদের ফোনে ছিল না তো, ওই ফোনটাই ছিল, ওই ফোনটা তো ওনার কাছেই ছিল। আসার পর ওই ফোনে আবার ছেলেটা ফোন করে বলছে যে আমার মায়ের কাছে ছিল। ছেলেটা রেকর্ডিংটা আমাদের মোবাইলে ওনার আছে, ফোন করেছি, ওই ছেলেটা এই মুহূর্তে স্বীকার করে যে আমার মায়ের কাছে ছিল। কিছুক্ষণ পরে বলছে আমরা দিয়ে গেলাম, ওরা একটু উল্টোপাল্টা বলছে। এটা রিপোর্টার এবং পুলিশবাবু দেখুক এটা কি ব্যাপার, সঠিক ন্যায়টা ওনারাই দেখুক। এই ঘটনার আমরা আরো বিস্তারিত জানবো আমরা আমাদের প্রতিনিধি জয়ন্ত দাসের কাছ থেকে। যেমনটা আমরা জানতে পারছি যে ক্লাস 12-এর একটি মেয়েকে গণধর্ষণের ঘটনা ঘটেছে, এই সম্বন্ধে কি বিস্তারিত তথ্য রয়েছে? তোমাকে প্রথমেই বলি, নানুর থানার অন্তর্গত সাঁওতা গ্রামের ঘটনা। ছাত্রীটি ক্লাস 12-এর ছাত্রী, সে কিন্তু গতকাল যেহেতু পুজো ছিল, বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষে কিন্তু বাড়ি থেকে বেরোয় যে বন্ধুদের সঙ্গে সে নাকি পুজোর ঠাকুর দেখতে যাবে। এরপরই যখন বেলা গড়াই, যখন দুপুর হয়, দুপুরে যখন বাড়ির লোক যখন খোঁজ খবর শুরু করে, তাকে যখন যোগাযোগ করার চেষ্টা করে, তখন কিন্তু তার খোঁজ মিলছিল না। তখন তারা কিন্তু নানুর থানায় গিয়ে একটি অভিযোগ জানায়। তার সারাদিন কিন্তু তাকে যখন খোঁজাখুঁজি করা হয়, আজকে সকালবেলা দেখা যায় যে বাড়িতে সে কিন্তু নিজেই বাড়ি ফিরে আসে এবং বাড়ির লোককে সে গোটা বিষয়টি সে জানায়। যেটি জানিয়েছেন বাড়িতে এসে, যে কিছু যুবক যখন সে বাড়ি ফিরছিল কালকে দুপুর দিকে, তখন কিছু যুবক রাস্তা থেকে তাকে কিন্তু তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে তাকে কিন্তু গণধর্ষণ করে এবং সেই জায়গাটি সে কিন্তু চিনতে পারেনি। পরে সকালবেলায় যখন সেখান থেকে দেখে যে তিনি অজ্ঞান হয়ে যান, অচেতন অবস্থায় ছিলেন। আজকে সকালবেলায় সে যখন দেখে যে সেটি কিন্নাহারে একটি মেলা বসেছিল এই পুজো উপলক্ষে, সেই মেলার ধারে কিন্তু সে ছিল এবং সেখান থেকে কিন্তু সকালবেলা সে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে বাড়ির লোককে গোটা বিষয়টি জানায়। বাড়ির লোক তৎক্ষণাৎ কিন্তু যে নানুরের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে নিয়ে যায়, তারপর কিন্তু তাকে বোলপুর হাসপাতালে কিন্তু রেফার করা হয়েছিল। জয়ন্ত, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে বাড়ির লোকের সন্দেহের তীর কি কারোর দিকে রয়েছে বা তাদের সন্দেহের তালিকায় কারা রয়েছে? দেখো, বাড়ির লোক যেটা অভিযোগ করছে যে তার বন্ধুদের সঙ্গে গেছিল এবং সেই বন্ধুদের কাছে জিজ্ঞাসাবাদ করলে হয়তো কিছু পাওয়া যাবে। পুলিশ কিন্তু ইতিমধ্যে যে বন্ধুদের নাম করেছেন, যাদের সঙ্গে বাড়ি থেকে বেরোবার সময় যে বন্ধুদের নাম করেছিল, বান্ধবীদের যাদের সঙ্গে বেরোবার কথা, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে ঘটনাটা কি ঘটেছিল, তার সঙ্গে ছিল কিনা। গোটা বিষয়টা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বোলপুর থানার পুলিশ এবং নানুর থানা পুলিশ যৌথভাবে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে হাসপাতালে রাখা হয়েছে। তার অবস্থা কিন্তু এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। গোটা বিষয়টা কিন্তু নানুর থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং যাদের কথা বলা হচ্ছে যে অভিযুক্ত, তাদেরকেও কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ তাদের খোঁজ শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু কাউকে কিন্তু গ্রেফতার বা আটক কিন্তু করা হয়নি। বাড়ির লোকেরা ঠিক কি দাবি করছে এই ঘটনায়? বাড়ির লোক যেটা দাবি করছে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার যে যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং এরকম ঘটনা যেন, এই নিকাটজনক ঘটনা যেন আর না ঘটে, সেদিকেও কিন্তু বাড়ির লোক বারবার বলছে এবং বাড়ির লোক যেটা বলছে পুলিশ যেন সঠিকভাবে তদন্ত করে এবং অভিযুক্তদের যেন শাস্তি দাবি করছে বাড়ির লোক। ধন্যবাদ জয়ন্ত। আমরা যেমনটা জানতে পারছি যে ক্লাস 12-এর ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কিন্তু গণধর্ষণের ঘটনা ঘটেছে, খুবই নক্কারজনক একটি ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে নানুর থানার পুলিশ। যেমনটা আমরা জানতে পারছি বাড়ির লোক কিন্তু শাস্তির দাবি করছে অভিযুক্তদের এবং সঠিক অভিযুক্তদের খুঁজে বের করার জন্য পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে গুলি করে খুন, ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। এই ঘটনায় অভিযোগ উঠল খোদ বন্ধুর বিরুদ্ধেই। জানা গিয়েছে মৃতের নাম মইনুল শেখ। কি কারণে এই খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ। 1975-এর শোলে সিনেমা দেখেননি এরকম মানুষের সংখ্যা হয়তো খুবই সীমিত। সবারই মনে আছে একজন বন্ধুর জন্য কতটা প্রাণময় হতে পারে। কিন্তু এখন সালটা 2022,
সময় পরিবর্তন হয়েছে মানুষের ধারণা। এবার যে ধারণার কথা আপনাদেরকে জানাবো সেটা হলো মুর্শিদাবাদের বহরমপুরে বন্ধুকে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধেই। মৃত ভাকুড়ি 2 নম্বর পঞ্চায়েতের চুমড়িগাছার বাসিন্দা মইনুল শেখ। তার পরিবারের দাবি শনিবার বিকেলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন বন্ধু। এরপর সন্ধ্যের দিকে তার বাড়ির অদূরে একটি ঘর থেকে মইনুলের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি তাকে গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনায় নিহতের এক বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি মইনুলের কাছে 50,000 টাকা ও মোবাইল ফোন ছিল, কিন্তু মৃতদেহ উদ্ধার হলেও মেলেনি টাকা ও ফোন। তাহলে কি টাকার জন্যই খুন করা হলো এই যুবককে? তদন্ত করছে পুলিশ। ঘটনাটা আমরা জানতে পেরেছি 6টার সময়, আর ঘটনা ঘটেছে প্রায় ও যখন আমাদের বাড়ি এসেছিলো, গাড়ি থেকে এলো, তখন প্রায় বাজে 1টা থেকে 6টা অবধি কোনো খোঁজ পাচ্ছি না। তারপরে দেখছি 6টার পরে দেখছি যে হ্যাঁ ডেড বডি ওর বাড়ি গুলি মেরে ফেলে দিয়েছে। দিয়ে ডেড বডি জানতে পারলে ওই তো পালিয়ে যে বেলডাঙে একটা লোককে বলেছে যে আমি আমার বাড়িতে একজনকে বন্দুক করে মার্ডার করে চলে এসেছি। হাসিকুল বলেছে যে আমি ঘরে একটা মার্ডার করে এসেছি, বাড়িতে পড়ে আছে, তাই বলেছে। ওই বেলডাঙাতে কাকে ফোন করে বলেছে, দিয়ে আমাদের পাড়ার লোককে কাকে যেন বলেছে যে আমি নামাজ পড়ে আসছি, দিয়ে শুনছি যে হ্যাঁ মার্ডার করেছে। দিয়ে ঘরে যে দেখছি আর ছেলে এলো, ঘর খুললো, দেখছি হ্যাঁ ঘরের উপর পড়ে আছে। না, কারণটা কিসের জন্য মেরেছে এটা আমরা এখনো বুঝতে পারি। বিনা অন্যায় মারলো কিসের জন্য, এটাই দাবি আমাদের। আমার শাস্তি চাই, এটাই চাই। ভাই কী করতে? আমার ভাই গাড়ি চালায়। কিছুদিন আগে বীরভূমের ইলামবাজারে নারকীয় ঘটনা। বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছিল। এই ঘটনার পর যত সময় যাচ্ছে ততই যেন তৈরি হচ্ছে ধোঁয়াশা। জমছে একের পর এক প্রশ্ন, যার উত্তর খুঁজতে মরিয়া তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃত শেখ সালমানকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে উত্তর খুঁজছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দিন 7 আগে সালমান দুবরাজপুরের সূচনা মার্কেটের দোকানে তার 2টি মোবাইল ফোন সারাতে দেন। এদিন ধৃতকে সেই দোকানে নিয়ে গিয়ে সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি স্কুটার উদ্ধার করা হয়েছিল। সেটি যে মোটর বাইক শোরুম থেকে কিনেছিলেন অভিযুক্ত, মঙ্গলবার সেই শোরুমে ধৃতকে নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর, খুনের উদ্দেশ্যে ইলামবাজার যাওয়ার আগে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে একটি দোকানে চা খান অভিযুক্ত। সেই দোকানের মালিক শেখ সাজিপুর পুলিশকে জানান সেদিন সালমান একাই তার দোকানে এসেছিলেন। কি ঘটনা ঘটেছিল, একা কিভাবে এই খুন করেছিল শেখ সালমান, উত্তর খুঁজছে পুলিশ। কয়েকদিন আগে রাজ্য তোলপাড় হয়েছিল বাগুইহাটি কাণ্ড নিয়ে। অপহরণের পর 2 ছাত্রকে নৃশংসভাবে খুন। পুলিশের ভূমিকাতেই প্রশ্ন উঠছে। 2 সপ্তাহ মর্গে পড়ে 2 ছাত্রের দেহ। গাফিলতি ছিল বসিরহাট পুলিশেরও। বাগুইহাটি থানার সঙ্গে এবার প্রশ্নের মুখে বসিরহাট পুলিশ জেলা। হাড়োয়ায় ইট বাঁধা অবস্থায় অভিষেকের দেহ উদ্ধার। তাও কেন খুন বলে সন্দেহ হয়নি পুলিশের? জলাধারে ইট বাঁধা অবস্থায় অভিষেকের পচা গলা দেহ কেন করা হয়নি ময়নাতদন্ত? জোড়া মৃতদেহ উদ্ধারের বার্তা পেয়েও কেন নিষ্ক্রিয় ছিল বাগুইহাটি থানার পুলিশ? এমনই একাধিক প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, ট্রাইব টিভি।